এখন আলোচনা করব দশম শ্রেণী তথা প্রথম ভাষা বা বাংলা মাধ্যমের যে সাহিত্য সঞ্চয়ন বইটি রয়েছে সেই সাহিত্য সঞ্চয়ন থেকে কবিতা গল্পগুলো আলোচনা করব। প্রথম আছে শাবলতলার মাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। সে আজ 25-30 বছর আগের কথা। কোন ঘটনা প্রসঙ্গে একথা লেখক বলেছেন? উচ্চ প্রাইমারি স্কুলে পড়ানো। শাবলতলার মাঠ চোখে পড়ল। কিভাবে তার চোখে পড়েছিল? গরুর গাড়িতে যেতে যেতে। সেই কি বিরাট ব্যাপার! ব্যাপারটা কি ছিল? কুলি মজুরদের ভিড়, দুমদাম শব্দ। খেটে খেটে সারা হলো। কারা? ইঞ্জিনিয়ার ও ওভারসিয়ারের দল। ছোট স্টেশনে নেমেছি। রেল লাইনটি ছিল মার্টিন রেলের। গরুর গাড়ি করে চলেছি। এই চলার উদ্দেশ্য ছিল মেয়ের বিয়ের পাত্র খোঁজা। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্নদিন। লেখকের আর কি মনে পড়েছিল? দুর্গাপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের উমাচরণ মাস্টারকে। সেইটি বেশি করে মনে আছে। কিসের কথা বলা হয়েছে? মাস্টারমশাইয়ের একগাছা তেলে ডালে পাকানো বেত। আমার ধারণা তখন অস্পষ্ট। কিসের ধারণা? যশগৌরব বিষয়। এখন আমরা ক্লাসশুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে চেয়ে থাকতাম। কোন দিকে চেয়ে থাকা হতো? দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা মাস্টারমশাইয়ের প্রৌঢ় মুখমণ্ডলের দিকে। তার বইয়ের নাম ছিল আক্কেল গুডুম। তিনি কি বলতেন? প্রহসন। এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালায় কি বলেছিলেন জানো? কি বলার কথা বলা হয়েছে? উমাচরণবাবু একদিন গিরিশ ঘোষের মতো লেখক হবেন। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুডুম ছিলই। কিভাবে তা সম্ভব হতো? মাইনের টাকা দিলে মাস্টারমশাই খুচরোর বদলে বই ধরাতেন। পিসিমা আক্কেল গুডুমের বদলে কিসের সন্ধান করেছিলেন? কেষ্টর শতনাম। পিসিমা কত পয়সা মাস্টারমশাইয়ের কাছ থেকে ফেরতের কথা বলেছেন? 9 আনা। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন। কি বুঝিয়ে বলেছিলেন? বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে স্কুল মাস্টারই করেছিলেন। বোধহয় লেখেন। কোথায় বসে পণ্ডিত মশাই এই লেখার কাজ করেন? চালতে বাগানের মাঠের ধারে। কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে কোন ঘটনা ঘটেছিল? গাছতলায় পড়ে থাকা কোতবেলের লোক লেখকরা দমন করেছিলেন। উমাচরণ মাস্টার লেখকদের উচ্চ প্রাথমিক পরীক্ষা দেওয়াতে কোথায় নিয়ে যাচ্ছিলেন? রানাঘাট। যে 4 জন ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলেন তাদের মধ্যে লেখক ছাড়াও ছিল কানাই, সতু, সারদা। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে। সতু কি খেয়েছিল? রুটি, নাড়ু। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। এই জগৎ কোথায় ছিল? শাবলতলার মাঠে, বন তুলসীর জঙ্গলে। যেন কোনো সুদূরের ইঙ্গিত। কোথায় এই সুদূরের ইঙ্গিত পাওয়া গেছিল? তুলসী মঞ্জরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে। তিনি জেলে দিতে পারতেন, জরিমানাও করতে পারেন। কার কথা বলা হয়েছে? মহকুমার হাকিম। কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে। এই কাঁপা হবে নবমীর পাঁঠার মতো। আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। কিভাবে? শাবলতলার মাঠে ছুটোছুটি করে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন। কি কাজ করেছিলেন? প্রকৃতিকে ভালোবাসাতে শিখিয়েছিলেন। এরপরে আলোচনা করব 3 পাহাড়ের কোলে, শক্তি চট্টোপাধ্যায় লেখা। অন্ধকারে 3 পাহাড়ের ট্রেনের থেকে নেমে নামার পর কি হয়েছিল? চোখ আটকে গেছিল প্রকৃতির ফ্রেমে। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী কথাটির অর্থ কি? যারা দেশান্তরী হতে ভালোবাসেন। 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। ফ্রেমটা কি ছিল? জনমানবহীন স্টেশন আর আকাশ ভরা তারা। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। এই পথ হারানোর কারণ কি? প্রকৃতির বিস্তারে জীবনের চেনা পথ অদৃশ্য হয়ে যায়। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। এ কোন পথ? প্রকৃতির অনির্দিষ্টতায় হারিয়ে যাওয়ার পথ। সেদিকে পথ আছেই। কোন দিকে? ঝর্ণা, কাঁকড়, টিলা, পাথর আর বনভূমির কাছে। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়? এখানে দয়ের কথাটির অর্থ কি? রথ। আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। কোথায়? পূব আকাশে। শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। শক্ত সবুজ কথাটির দ্বারা বোঝানো হচ্ছে
পাথরের উপরে গড়ে ওঠা ফসল খেয়ে সহজ করে বাঁচা কি আর খাঁচায় সম্ভব? এখানে খাঁচা হলো মানুষের সংকীর্ণ নাগরিক বাসস্থান। এরপর আলোচনা করব বুধুয়ার পাখি অলোক রঞ্জন দাশগুপ্ত। জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কার? এ থেকে বাড়িটির সম্পর্কে কি ধারণা হয়? বাড়িটির মানুষেরা শহরে চলে যাওয়ায় এটি একটি পরিত্যক্ত বাড়ি। আজ তার জানালার দেয়াল ঢেকে গেছে। কিভাবে তা হয়েছে? ভীষণ শ্যাওলা এসে। এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। কিসের থেকে? শ্যাওলা ধরা বড় বাড়ির থেকে। এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। এই কুঁড়ে ঘর হলো কি হয়? নীল পাখি নরম উঠোনে ধান খায়। আমার ঘরের চেয়ে আরো ভালো লাগে কি? নীল আকাশরূপী বাড়ি। বুধুয়া অবাক হয়ে হয়ে হাঁটে। বুধুয়া কোথায় হাঁটে? রিক্সা ছেড়ে বাবুডির বাড়ি মাঠে। হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে, কি ভাবে? আকাশটা কার বাড়ি? আমার ঘরের চেয়ে আরো ভালো। সে ভালো ঘরে বিশেষত্ব কি? আরো নিকোনো উঠোন, তার পাখি বসা বিরাট পাঁচিল। পথের কলসে ভরা থাকে। কি ভরা থাকে? কানায় কানায় আলো। কেউ তার দিদি, কেউ মাসি। কাদের কথা বলা হয়েছে? ঝাঁকে ঝাঁকে আসা পাখিদের কথা বলা হয়েছে। এরপরে আমাকে দেখুন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কতদূর নাগাল পাই না। কিসের নাগাল? বাসের রড। বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, তখন বক্তা কি করেন? আশেপাশের মানুষের গায়ে হেলান দিয়ে টাল সামলান। তারা আমাকে হয়তো দেখেছে, কিন্তু নির্লিপ্তভাবে। এই নির্লিপ্ততার তাৎপর্য কি? লোকটা সেখানে না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না। ওইটাই মুশকিল। কি মুশকিল? অনেকে বক্তাকে দেখে কিন্তু লক্ষ্য করে না কেউ। সেটা না খুব কুৎসিত, না সুন্দর। সেটি কি? বক্তার মুখ। আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম। কবে? বউ হাতে 2 দিন পরে। আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম। কোন বাজারে? নিউ মার্কেটের বাজারে। কাজেই আমার অভিমান হওয়া স্বাভাবিক। এই অভিমানের কারণ কি? নতুন বউয়ের নিউ মার্কেটে গিয়ে বক্তাকে লক্ষ্য না করা। খুব অবাক হলাম আমি। কেন এই অবাক হওয়া? 1 ফুট দূরত্বে হেঁটে গিয়েও বউ তাকে না চেনায়। তবু আমি অবশেষে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম। কোথায়? ঘড়ির দোকানের সামনে। এরকম করাটা বিপজ্জনক। কি করাকে বিপজ্জনক বলা হয়েছে? রাস্তায় বেরিয়ে লুকিয়ে পড়াকে। কনুয়ের মুতোয় চশমাটা দিলে বেঁকিয়ে। কে বেঁকে দিয়েছিল? হাওয়াই শার্ট পরা ছোকরাটা। বোধহয় 100 বছরের পুরনো। কি? অফিসের লিফট। কোনো কালেই আমি অরবিন্দ ছিলাম না। বক্তা তাহলে কি ছিলেন? অরিন্দম বসু। ব্যাংকের ক্যাশ ডিপার্টমেন্টে বক্তা বসেছেন। কত বছর? 10 বছর ধরে। তা আমি নির্ভুলভাবে চোখ বুজে বলে দিতে পারি। কি বলে দিতে পারে? ড্রয়ারের খাপগুলিতে কোনটায় কত টাকার নোট আর কোনটায় খুচরো আছে। ওটা ছাড়া মানুষের আছেটা কি? কিসের কথা বলা হয়েছে? পার্সপেক্টিভ। ও আমাকে চেনে। কে? কাউন্টারে যে ছেলেটা পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। জাজটা মরে আসছে আস্তে আস্তে। কেন বক্তা এরকম ভেবেছেন? অন্তর্ভাবনায় মগ্ন থেকে, অন্যের সম্পর্কে নিস্পৃহ থেকে। ওদিকে আর 8 কি 9 মিনিট সময় আছে মাত্র। কিসের সময়? খেলা শেষ হওয়ার। সকাল থেকে বায়না ধরেছে। কিসের জন্য এই বায়না? রথের মেলায় যাওয়ার জন্য। এরপর আলোচনা করব আলোবাবু। বনফুলের লেখা, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা এটি। কিন্তু তার আসল নাম আলো। কি নামে তিনি পরিচিত ছিলেন? আলুবাবু। সেটিও কালো হয়ে গেছে। কি কালো হয়ে গেছে? তুলসীর মালা। ভাবলাম ইনি বোধ হয় এই দলের। কোন দলের? সাহায্যের নামে যারা টাকা চায়। আলোবাবু তার ছোট থলি থেকে কি বের করেছিলেন? একটি ছোট্ট পাখির ছানা। একটু দেখবেন দয়া করে। কি দেখার কথা বলা হয়েছে? পাখির আহত ছানা। আসলে লোক খুব ভালো। অবিনাশবাবু, লোক ভালো হওয়ার কি ফল হয়েছিল? আলোবাবুকে দয়া করে থাকতে দিয়েছিলেন। অবিনাশবাবুর ছেলে বিনুর বয়স কত ছিল? 10 বছর। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। বক্তা কিভাবে কুকুরের সেবা করেছিলেন? তুলো ভিজিয়ে চোখের পিছুটি পরিষ্কার করে। আলোবাবু সম্পর্কে অবিনাশবাবুর যে বিশেষণ ব্যবহার করেছিলেন, স্নেহের কারণ। আলোবাবু হাসপাতালে কিসের চাকরি পেয়েছিলেন? প্রফেশনাল ড্রেসার। হাসপাতালে আলোবাবুর চাকরি চলে গিয়েছিল কেন? রোগীর ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার জন্য। অবিনাশবাবুর বাড়ি থেকে আলোবাবুকে বিদায় নিতে হয়েছিল কেন? কারণ একই সঙ্গে
একবার অবিনাশবাবুর শিশুপুত্র আর একবার কুকুরের মুখে একসঙ্গে চুমু খাচ্ছিলেন বলে। আলোবাবু কি বাজিয়ে গান করছিলেন, সোলার হ্যাট। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। এই আসার উপলক্ষ কি ছিল? ঘড়িতে দম দেওয়া। শেষ যে পুঁটলি থেকে আলোবাবুর ঘড়িটা বেরিয়েছিল সেটি ছিল রেশমি কাপড়ের। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখো কি দেখেছিলেন, আলোবাবু হেড বাজিয়ে তারস্বরে স্বরে গান করছেন। জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছেন না কোথাও। তাই লেখকের মতে আলোবাবু কোথায় ভালোবাসার উজাড় করে দিয়েছিলেন? ঘড়িটির ওপরে। এরপর আলোচনা করব পৃথিবী বাড়ুক রোজ, নবনীতা দেবসেনের লেখা। বিশ্ব ছোট হয়ে যাক, এই ছোট হয়ে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? হাতে ধরে রাখা আমলকি। এই আমার প্রার্থনীয় নয়। কি প্রার্থনীয় নয়? পৃথিবীর ছোট হয়ে যাওয়া। আমি চাই, কবি কি চেয়েছেন? পৃথিবী ছড়িয়ে যাক। কবিতার পৃথিবীকে কিভাবে খুঁজে নিতে চেয়েছেন? পরিশ্রম করে। পৃথিবীকে উদ্দেশ্য করে কবি বলেছেন, কি বলেছেন? আখিরিমে ছড়িয়ে পড়ার জন্য। আমার পৃথিবী হোক। পৃথিবীকে কবি কেমন দেখতে চেয়েছেন? অফুরান, অনন্ত, বিস্তৃত। পৃথিবী বর্ধিষ্ণু হওয়ার সময় কবি কেমন হতে চেয়েছেন? আরো ছোট হতে। কবি কিসের মতো নরম ও নিরাকার হতে চেয়েছেন? একগুচ্ছ রেশমের মতো। কবি কিভাবে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছেন? রাজপুতানি, মখমলের শাড়ির মতো। ওরা সব জেনে গেছে। ওরা অর্থে কারা? পশু পাখি উদ্ভিদ। রাজপুতানি মখমলের শাড়ি হয়ে কবি কি করতে চেয়েছেন? আংটির ফাঁক দিয়ে গলে যেতে চেয়েছেন। ওরা সব জেনে গেছে। ওরা কি জেনে গেছে? মানুষের আর দেরি নেই। মানুষের দেরি, বেশি দেরি নেই কথাটির অর্থ কি? মানুষের বা মানব সভ্যতার ধ্বংস নিকটে। এবার আলোচনা হচ্ছে লোকমাতা রাসমণি, রানী রাসমণি, সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা। রাসমণির জন্ম হয়েছিল কত সালে? 1200 বঙ্গাব্দের 11ই আশ্বিন। সে এক অপূর্ব দৃশ্য। কোন দৃশ্যটির কথা বলা হয়েছে? অন্ধকার পথে লণ্ঠন হাতে গ্রামবাসীদের সারি দিয়ে রামায়ণ মহাভারত শুনতে আসা দৃশ্য। সব মানুষের ভেতরেই যেন দুটো মানুষ থাকে। এই দুটো মানুষের স্বরূপ হলো, একদিকে মামলা মকদ্দমা, অন্যদিকে অতীতকে চেনার আগ্রহ। সুন্দরীকে আরো সুন্দর দেখাতো। কিভাবে সুন্দরীকে সুন্দর দেখাতো? নাকে, কপালে, বাহুতে তিলক আঁকা চলে। রাসমণির কত বছর বয়সে তার মা মারা গেছে? 7 বছর। এই হলো জগতের নিয়ম। জগতের নিয়মটি কি ছিল? সুখ সমৃদ্ধি কেউ করে দিতে পারে না, নিজেকেই করতে হয়। পৃথ্বীরামের 2 ভাইয়ের নাম কি ছিল? রামতনু ও কালীপ্রসাদ। পৃথ্বীরাজ প্রথম জীবনে কি কাজ করতেন? দালাল ও সৈন্যদের মাল সরবরাহ করার কাজ করতেন। পৃথ্বীরাম কোন রাজদরবারে উচ্চ পদে আসীন হন? নাটোরের রাজসভা। পৃথ্বীরাজের 2 পুত্রের নাম কি ছিল? রাধাকান্ত ও নিশিকান্ত। 1787 সালে পৃথ্বীরাম প্রতিনিধি হন ওয়ার্ম কোম্পানি। পৃথ্বীরাম মণিপুর পরগনাটি কিনে নেন দেওয়ান শিবরাম সান্যালের সাহায্যে। পৃথ্বীরাম ব্যবসাগত উপাধি লাভ করেছিলেন। উপাধিটি হলো কি? মার। রাসমণি ছিলেন রাজচন্দ্রের তৃতীয় স্ত্রী। ইংল্যান্ডে ব্যবসা করতে গিয়ে রাজচন্দ্র যে কোম্পানিকে এজেন্ট নিযুক্ত করেন, কলভিন কাউই কোম্পানি। গঙ্গায় রাজচন্দ্র কোন স্নানঘাট তৈরি করে দিয়েছিলেন? বাবুঘাট। দ্বারকানাথ রাসমণির কাছে ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাসমণি বলেছিলেন তার জামাতারাই এ কাজের জন্য যথেষ্ট। রানী রাসমণি 2 লক্ষ টাকা ধার শোধ করতে বলেছিলেন দ্বারকানাথ ঠাকুরকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজচন্দ্রকে রায় উপাধি দেন 1833 সালে। তার সুপরিকল্পিত অত্যাচারে জগন্নাথপুরের প্রজারা অতিষ্ঠ। কার অত্যাচারের কথা বলা হচ্ছে? রামরতন রায়। কোন নীলকর সাহেবকে রাসমণির লাঠিয়ালরা পিটিয়ে আধমরা করে দেয়? ডোনাল্ড। জল করে তুলে জেলেদের মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাসমণি কি করেছিলেন? গঙ্গার একটা অংশ লিজ নিয়ে তার চেন দিয়ে ঘিরে দেন। দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের জন্য রাসমণি কিনেছিলেন ভাগীরথীর ধারে হেস্টি সাহেবের কুঠি বাড়ি সমেত 54.5 বিঘা জমি। দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের বরাত পেয়েছিলেন ম্যাকিনটশ অ্যান্ড বার্ন সংস্থা। দক্ষিণেশ্বর মন্দির উদ্বোধনের দিন দেবীকে অন্নভোগ নিবেদন করেছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। এরপর আলোচনা করব ভারতবাসীর আহার, সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা। ও অঞ্চলে মাখনটাই সাধারণত ওরা বেশি করে খায়। কোন অঞ্চলে? উত্তর ইউরোপ। ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া কোন অঞ্চলকে বলা হয়? দক্ষিণ ইউরোপকে। তামিলনাড়ুর মানুষরা
কোন তেল খেতে পছন্দ করে? তিল। ভারতীয় খাদ্যের প্রথম কথা কি? এতে নিরামিষের আধিপত্য। আন্তর্জাতিক খাদ্য তালিকায় ভারত থেকে কোন দুটি জিনিস গৃহীত হয়েছে? ভাত এবং তরকারি। দক্ষিণ ভারতের রসম কি? ঝাল টক ডালের স্যুপ। মাংস রান্নায় ভারত কাকে অনুসরণ করেছে? ইরানকে। নিরামিষ খাদ্যের গ্রহণযোগ্যতা এদেশে তৈরি হয়েছে এর সুলভতা, আবহাওয়া ছাড়া আরও যে কারণে, অহিংসার আদর্শ। আর্যরা তাদের প্রিয় খাবার কি করত? উপাস্য দেবতাকে নিবেদন করত। আর্যরা খাদ্যবস্তু দেবতাদের নিবেদন করার সময় কি করত? সঙ্গে আগুন প্রদান করত। আমিষ বনাম নিরামিষ প্রসাদের অবতারণা করতে দেখা যায় মহাভারতের অনুশাসন পর্বে। কৌটিল্যের অর্থশাস্ত্রে আর্যভক্ত বা উচ্চবর্ণে যে খাদ্যের কথা বলা হয়েছে তা হলো ভাত আর ঘি দিয়ে রাঁধা স্যুপ। তুর্কি পাঠানরা নিজের দেশে কি খেত? রুটি ও ভেড়ার মাংসের তরকারি। মোহনভোগ মিষ্টান্নকে অপ্রচলিত করে দিয়েছে হালুয়া। নলপাক কি? নল রাজার নামে প্রচলিত সংস্কৃতে রন্ধন বিষয়ক বই। উত্তর ভারতের পক্কি কি? পক্কি হলো ঘৃতপক্ষ উচ্চ শ্রেণীর ভোজ। গজা নামটি এসেছে যে আরবি শব্দ থেকে, গউজ বান থেকে। বাংলাদেশের মিষ্টি তৈরি হয় দুধ ফাটিয়ে। ইউরোপের মিষ্টান্নে কি থাকা অনিবার্য? ডিম। ভারতে প্রাচীন রন্ধন পদ্ধতি এখনো কোথায় বজায় আছে? জগন্নাথ দেবের মন্দিরের ভোগ তৈরিতে। এবার আলোচনা করব পরশমণি, চণ্ডীদাসের লেখা। এখন তখন নাই নাম ধরি গান গায়, এই কথার অর্থ কি? সর্বদা কৃষ্ণ নামে ডুবে থাকা। বাঁশি কেনে ডাকে থাকি থাকি, এই বাঁশির ডাকে কি হয়? কৃষ্ণের জন্য মন চঞ্চল হয়। সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ। কেন মন সংবরণ হয় না? কৃষ্ণের বাঁশির শব্দ শুনে। একলা মন্দিরে থাকি, এখানে মন্দির শব্দের অর্থ হলো গৃহ। সেই কভু না দেখে আমারে, না দেখার কারণ হলো কৃষ্ণের প্রতি রাধার পূর্বরাগ হয়েছে। আমি কুলবর্তী রামা, এ কথার অর্থ কি? রাধা এক পরিবারের বধূ। দেখিয়া অকাজ হলো, এই অকাজ হচ্ছে মন অস্থির হয়ে যাওয়া। কানুষে পরশমণি, এখানে পরশমণি কথাটির অর্থ হলো প্রেমের সর্বোৎকৃষ্ট রূপ। ঠেকে গলা মোহনীয়া ফাঁদে, এই মোহনীয়া ফাঁদ হলো কৃষ্ণের প্রবল আকর্ষণ। পরশমণি কবিতায় কোন কোন পূর্বরাগের প্রকাশ ঘটেছে? সাক্ষাৎ দর্শন ও শ্রবণের মাধ্যমে পূর্বরাগ। এবার আলোচনা করব সাজ ভেসে গেছে, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। মৌলবাসের আসল নাম কি ছিল? মওলা বক্স। দলে বইয়ালি করি, বইয়ালি কথাটির অর্থ কি? ফ্রন্ট করা। বাহাতসতুল্লাহ ফ্রন্ট করার সময় নগেন বাগদি কি করে? হ্যারিকেন ধরে রাখে। আকাশ আলী লক্ষিন্দর সাজায়, তার কি হয়েছিল? শ্বশুরের চাপে বউকে তালাক দিতে বাধ্য হয়েছিল। আকাশ আলী কেন লক্ষিন্দর সাজার সুযোগ পেয়েছিল? আগের লক্ষিন্দরকে খুনের মামলায় জেলে যেতে হয়েছিল তাই। কিন্তু সেও শিল্পী ছেলে, কেন কথা বলা হয়েছে? তবলায় নারায়ণবাবুর ওস্তাদ হাবুল গোসাইকে তাক লাগানো প্রসঙ্গে। 7খানা মেডেল আছে ঘরে, কিসের মেডেল? মালামতে জয়লাভের ফলে পাওয়া। মতি চৌকিদার সরকারি অফিসারকে কোন গান শোনাতে চেয়েছিল? ফটিক চাঁদের গান। তার সঙ্গে কালচার, কিসের সঙ্গে? মিছিল, দাবি দাওয়া, রিলিফ, সেচ আর এইসব ফিলিস্তির সঙ্গে। আমার ধারণাও ছিল না এসব। কিসের ধারণা ছিল না? মুসলমানরা বেহুলা কেষ্টযাত্রা করে। মাদারহাটির বেহুলা দলটি এই গহরকে জানতো সে ছিল কবিয়াল। গহর বুক চাপড়ে কাঁদছে, কেন গহরের এই কান্না? ব্রহ্মবৈবর্ত পুরাণ দ্বারকায় ভেসে যাওয়া। এখন তো ফ্লাড রিলিফের সময়, কথা বলার কারণ কি? কালচারাল ব্যাপারে টাকা পয়সা দেওয়া বন্ধ, কিন্তু ভাঙা দেশে তো ধান হয়েছে সার, এর ফলে কি হবে? সেখানে নবান্ন হবে। ভাবনা সাজ ভেসে গেছে, সাজ আবার কিনতে কত লাগবে? কমপক্ষে 150-200 টাকা। চাঁদ সদাগর জানে শুধু একজনকে, কাকে? শিবকে। গভীর ঈর্ষায় চঞ্চল করবে, এই ঈর্ষার কারণ কি? অন্য দল নবান্ন উৎসবে গাইবে। মৌলবাদ শেষ মালামাল হয়েছিল কার সঙ্গে? মোহিনী বাবুর সঙ্গে। পিতা ঠাকুরের পরবে নাকি ওই সাজ? কোন সাজ? অন্ধকার পাটবনে জোনাকের আলো যে রং দিয়ে তৈরি করে,
এবার প্রকৃতি নিজের হাতে তাকে শেষবার কি করেছিল? লাল পোশাক পরিয়ে দিচ্ছিল। এরপরে একাকারে সুভাষ মুখোপাধ্যায়। এসো এই ঝর্ণার সামনে কবি কিভাবে দাঁড়াতে বলেছেন? নতজানু হয়ে, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে। আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? হিন্দু মুসলিম। কবি তোমার পানি আর আমার জলকে একসঙ্গে একাকারে ভরে নিতে চেয়েছেন কার জন্য? জীবনের জন্য। মা আর আম্মার হাতে কবি কি রেখেছেন? জপমালা। মা এবং আম্মা একাশনে একাকারে কি করছেন? প্রার্থনা করছে। একাশনে একাকারে মা এবং আম্মার যে প্রার্থনা, তা হলো দুনিয়া জুড়ে সুখ ও শান্তির জন্য। শোনো কোরআনের সুরাহ সঙ্গে। কি শুনতে বলেছেন কবি? উপনিষদের মন্ত্র। সকালে প্রভাত ফেরির সঙ্গে কবি কি মিলে যেতে দেখেছেন? ভোরের আজান। এরপর আলোচনা করব প্রভাবতী সম্ভাষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এ জন্মের মতো সহসা সকলের দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছে, কিভাবে? দয়া, মমতা ও বিবেচনা বিসর্জন দিয়ে। এই জিজ্ঞাসা করিতেছি। কি জিজ্ঞাসার কথা বলা হয়েছে? প্রভাবতী কোথায়? এই বলিয়া ভয় প্রদর্শন করিতেছি। কি বলে? উনি আর তোমায় ভালোবাসিবেন না। এমন সময় এক ব্যক্তি আহ্বান করিয়া আমার নিদ্রা ভঙ্গ করিলেন। কোন সময়ে? নিদ্রার মধ্যে কথক যখন গভীর স্নেহে প্রভাবতীর মুখচুম্বনে প্রবৃত্ত ছিলেন। তুমি আমার সেই পদার্থ ছিলে। কিসের কথা বলা হয়েছে? যা সুখের একমাত্র উৎস। সকলেই তোমার ড্যাশ জ্ঞান করিতেন। কি জ্ঞান করিতেন? প্রাণ অপেক্ষা প্রিয়। তুমি তৎসমুদয় সম্মুখ সম্পন্ন করিয়া দিয়াছ। কি সম্পন্ন করার কথা বলা হয়েছে? প্রবীয় অবস্থার সব লীলা ও অনুষ্ঠান। ম্লান বদনে ও আকুল হৃদয়ে কাল যাপন করিতে। কি কারণে? শ্বশুরালয় হইতে অশুভ সংবাদ আসিতেছে বলিয়া। আমার বোধে অতি সুবোধের কাজ করিয়াছে। কি কাজ? নরলোক থেকে অপসৃত হওয়া। প্রভাবতী দীর্ঘজীবী হলে কি ঘটত? জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকতো না। কিন্তু এক বিষয়ে আমার হৃদয়ে নিরতিশয় ক্ষোভ জন্মে রইয়াছে। কোন বিষয়ে? প্রবল তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও ডাক্তারের নির্দেশে যথেষ্ট জল দেওয়া যায়নি বলে। জল প্রদানের বদলে কথক মৃত্যুকালে প্রভাবতীকে কি দিয়েছিলেন? প্রবঞ্চনা বাক্য। তাহা তুমি বিলক্ষণ জানো। কি জানার কথা বলা হয়েছে? কথক যে প্রভাবতীকে আন্তরিকভাবে ভালোবাসতেন। এর পরের বিষয় ঘাস। জীবনানন্দ দাশের লেখা। পৃথিবী ভরে গিয়েছে। পৃথিবী কিসে ভরে গিয়েছে? সবুজ আলোয়। যে সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে তা হলো কচি লেবু পাতার মতো নরম। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে। কখন? ভোরের বেলা। হরিণারা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। কি ছিঁড়ে নিচ্ছে? সবুজ ঘাস। যে সবুজ ঘাস হরিণারা ছিঁড়ে নিচ্ছিল তা হলো কাঁচা বাতাবির মতো। কাঁচা বাতাবির মতো। আমারও ইচ্ছা করে। কবির কি ইচ্ছা করে? ঘাসের ঘ্রাণ হরিত মদের মতো পান করতে। ঘাসের পাখনায় কবি কি করতে চেয়েছেন? নিজের পালক ঘষতে। কবি কিভাবে জন্মাতে চেয়েছেন? ঘাসের ভিতরে ঘাস হয়ে। কোথা থেকে এসে কবি ঘাস হয়ে জন্মাতে চেয়েছেন? ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে এসে। এরপরে আলোচনা মানুষের ধর্ম, রবীন্দ্রনাথ ঠাকুর। সেটি অগোচর পদার্থ কি? মানবদেহের জীবকোষগুলির মধ্যকার ঐক্য। সেই সত্তা সমস্ত দেহের জীবন প্রবাহে থেকে যায়। কোন সত্তা? মানুষের বিশ্বজনীন সত্তা। সেই ক্যান্সার একান্তই স্বতন্ত্র। কেন স্বতন্ত্র? ক্যান্সার দেহের পক্ষে প্রতিকূল। আরও একটি প্রত্যক্ষাতীত পদার্থ রয়েছে যা সর্বদেহব্যাপী কল্যাণ। এর নাম কি? স্বাস্থ্য। মানুষও আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে। অনুভব করেছে যে কি অনুভব করেছে সে শুধু ব্যক্তিগত নয়, বিশ্বগত। সেইখানে অনুভব করি তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য থেকে মুক্তি। কিভাবে এই মুক্তি সম্ভব? মানুষের চিত্তবৃত্তির যে ঔৎসুক্য তাকে পূর্ণ সত্যের সন্ধান দেয়। গাড়ির মধ্যেই সব কিছু বদ্ধ নয়। এ কথার অর্থ কি? প্রয়োজনে বাইরের জগতে মন দিতে হবে। কিন্তু মানুষ আপন দেহের স্বভাবকে মানতে চাইলে না। মানুষ কি করলে? দুপায়ে দেহের ভার বহন করল। উপরে মাথা তুলে মানুষ দেখল কেবল বস্তুকে নয়। মানুষ আর কি দেখল? বিচিত্র বস্তুর ঐক্য। একে বলা যায় মুক্ত দৃষ্টি। মুক্ত দৃষ্টি হলো লেখকের মতে
একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে নিজেকে দেখা। মানুষের কল্পনা বৃত্তি হাতকে পেয়ে বসলো। মানুষ তখন কি করলো? জরুরি কাজের পরে বাজে কাজ করতে থাকলো। সেইটি দ্বারাই তার শ্রেষ্ঠতার পরিচয়। কিসের দ্বারা? দরকারের বাইরে মানুষের কাজ, যা অন্য ব্রহ্মের নয়, যাকে বলা হয় বিজ্ঞান ব্রহ্মের, আনন্দ ব্রহ্মের রাজ্য। মানুষ কিভাবে এই রাজ্যের পরিচয় পেল? মাটির নিকটস্থ টান ছড়িয়ে। যেখানে মানুষের বাস্তুভিটে, সেই লাখেরাজ দেবত্র ভূমি, প্রকৃতির এলাকার বাইরে। এই দেবত্র ভূমি হলো মানুষের কল্পনাপ্রবণ মন। এবার আলোচনা করব অসুখী একজন, পাবলো নেরুদা। অসুখী একজন কবিতাটি যে মূল কবিতার ভাষান্তর, তা হলো পাবলো নেরুদা। অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি করেছিলেন দ্য আনহ্যাপি ওয়ান। অসুখী একজন শীর্ষক অনুবাদ কবিতাটি নেওয়া হয়েছে নবাব ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে। কবি পাবলো নেরুদার জন্মস্থান চিলি। কবি পাবলো নেরুদার জীবনকাল 1904 থেকে 1973। পাবলো নেরুদার আসল নাম কি? নেপতালি রিকার্ডো রিয়েন্স বাসোয়াল্টো। কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে। অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হলো এক্সট্রা ভাগারিয়া। আমি তাকে ছেড়ে দিলাম। কথক ছেড়ে দিয়েছিলেন কোথায়? একজন মেয়েকে। কাকে ছেড়ে দিয়েছিলেন? একজন মেয়েকে। সে জানতো না অসুখী একজন কবিতায় সে বলতে কাকে বোঝানো হচ্ছে? একজন সাধারণ নারীকে। সে জানতো না যে কবিতার কথক আর কখনোই ফিরে আসবে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। ঘাস জন্মালো রাস্তায়, কারণ সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেন। বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো নেমে আসাকে তুলনা করা হয়েছে পরপর নেমে আসা পাথরের সঙ্গে। তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ খুন হলো শিশু আর বাড়িরা। যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো মনে করার কারণ, আগ্নেয় পাহাড়ের মতোই যুদ্ধ ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী। শিশু আর বাড়িরা খুন হলো যখন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হচ্ছে? কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, যাতে দেবতা, বাড়ি, বারান্দা, গাছগুলো সব ধ্বংস হলো। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল হাজার বছর ধরে। শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে, তারা হলেন শান্ত হলুদ দেবতা। কবিতার কথক ঘুমিয়েছিলেন বারান্দায়, ঝুলন্ত বিছানায়। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে দিল কাঠ কয়লা, কারণ যুদ্ধের আগুনে সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে। মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। পাথরের মূর্তিটি দেবতার। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটি আজও অপেক্ষার, কারণ সে জানতোই না কথক আর কখনো ফিরে আসবে না তার কাছে। এরপরে আলোচনা করব সিরাজদৌল্লা, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। আমার উপদ্রব নয় শেঠজি, শেঠজিকে জগৎ শেঠ। আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছে। সিপাহসালার। সিপাহসালার বলতে কার কথা বোঝানো হচ্ছে? মির্জাফরকে। আপনি আমার পরমাত্মীয়। কাকে উদ্দেশ্য করে সিরাজের মন্তব্য? মির্জাফরকে। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে ঘসেটি বেগম। আলীনগরের সন্ধিপত্র কবে স্বাক্ষরিত হয়েছিল? 1757 সালে। শওকত জং কে ছিলেন? ঘসেটি বেগমের পালিত পুত্র। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ। কোন স্থানকে গুলবাগ বলা হয়েছে? বাংলাদেশকে। ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি অধিকাংশটির বক্তাকে মুশিয়েলা। ইংরেজরা নবাবের অনুমতি না নিয়ে কোন অঞ্চলটি দখল করেছিল? চন্দননগর। পূর্ণিয়ায় কার সঙ্গে সিরাজের যুদ্ধ হয়? শওকত জংয়ের সঙ্গে। এবার আলোচনা করব জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবী লেখা। কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে গেল? নতুন মেসমশাইকে। নতুন মেসমশাই ছিলেন একজন লেখক। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়েছে। ছোট মাসি ধাবিত হয়েছিল ছোট মেসোর দিকে। তপনের লেখা গল্প তার মেসমশাইকে কে দিয়েছিল? ছোট মাসি। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলা হয়েছে তপনের নতুন মেসোকে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটি কি হবে? তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যাতারা। তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিল? তপনের ছোট মাসি। তপন কটা গল্প লিখেছিল? দুটো। ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিল? এই গল্পটাই একটু কারেকশন করার কথা। তপন বিয়ে বাড়িতে কি নিয়ে এসেছিল? হোম টাস্কের খাতা। কোন পত্রিকায় তপনের লেখা বই ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা।
তপনের লেখা গল্পটার নাম কী ছিল? প্রথম দিন।